সর্বপ্রথম যেহেতু আমরা দু মাসে মাত্র 8টা ক্লাসে আমাদের শেষ করতে হবে। আজকে আমরা সকলের সাথে পরিচিত হব, তারপর আর 7টা ক্লাস আমরা মোটামুটি শেষ করব। আমি বারবার বলছি, আজকে যারা যারা যুক্ত হয়েছেন ওনারাও ঠিক সব ক্লাসগুলো করবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, তাহলে বলছি যে শ্রীমদ্ ভগবত গীতা টেক্সট করবেন না কেউ, মাঝে মাঝে কিছু কথা আটকে আসতেছে, নেটের প্রবলেম হতে পারে। এখন সেটা আপনার, আচ্ছা সকলেকে একটু জানান তো কে একজন যে আমার কথাগুলো কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা স্পষ্ট যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার। তাহলে যিনি বলছেন, যিনি টেক্সট করছেন, নিশ্চয়ই ওনার নেটের প্রবলেম, যার কারণে এইটুকু। যাই হোক, তাইলে বলছি যে শ্রীমদ্ ভগবত গীতা, যে আমরা সকলে জানি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। এই গীতা কিন্তু মহাভারতের অংশ, সেটা আমরা সকলে জানি যে মহাভারতের বিশ্ব পর্বের অংশ। তাছাড়া ওই গীতাও কিন্তু বেদেরই অংশ। আমরা কি করি, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন গানের সুরে পাঠ করি, বিভিন্নভাবে নিজের মতো করে পাঠ করি। বাস্তবে কিন্তু এই শ্রীমদ্ ভগবত গীতা বিভিন্ন ভাবে পাঠ করা যাবে না। এই গীতা পাঠ করার জন্য ভগবান পরম ব্রহ্ম বেদাঙ্গ বিষয়ে নির্দিষ্ট ব্যাকরণের উল্লেখ করে গেছে। শুধু গীতা পাঠ না, সমস্ত কিছু সনাতন শাস্ত্রের সকল মন্ত্র, যেগুলো বেদ প্রণীত, সকল মন্ত্র পাঠের নির্দিষ্ট নিয়মাবলী বেদাঙ্গ বিষয়ে ভগবান উল্লেখ করে আছে। পরম ব্রহ্ম উল্লেখ করে গেছেন বেদবাণী, যে আমরা যে বলি বেদাঙ্গ বেদান্ত বলি। আমরা সরস্বতী পুজোর যখন অঞ্জলি দিই তখন বলি বেদ বেদাঙ্গ বেদান্ত। এটার কিন্তু খুবই মানে অনেক অনেক মাহাত্ম্য, মানে এই শব্দগুলো কিন্তু অনেক বিশদ মাহাত্ম্য রয়েছে। যাই হোক, আমি সর্বপ্রথম একটু একটু আলোচনা করছি যে গীতাটা বেদেরই অংশ। কেমনে বেদেরই অংশ একদম বলবো সংক্ষিপ্ত ভাবে, তারপর আমরা মূল বিষয়ে মনোনিবেশ করব। আজকে আলোচনার মধ্যে দিয়ে আমরা শেষ করব, নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব, পাঠ করব। তো যারা যারা বুঝবেন না, সরাসরি হাত উঠিয়ে আমাকে প্রশ্ন করবেন। হ্যাঁ, কিন্তু চেষ্টা করবেন একদম মানে গুছিয়ে বলার। সময় বেশি থাকবে না, আমরা 50-48 মিনিট রয়েছে, আমরা শেষ করব। এজন্য একদম গুছিয়ে, বেশি নয়, মানে কমের মধ্যে মানে বোঝানোর চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে প্রথমে বলছি গীতাটা বেদের অংশ কেন, এবং গীতাকে আমরা কেন আমাদের নিজের মতো করে পাঠ করতে পারবো না। বৈদিক জ্ঞান হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে স্মৃতিশাস্ত্র, একটা হচ্ছে শ্রুতিশাস্ত্র। তো শ্রুতিশাস্ত্র হচ্ছে বেদ বেদাঙ্গ বেদান্ত রয়েছে। শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি। থ্যাংক ইউ। আর আর স্মৃতিশাস্ত্র হচ্ছে অনেক 7 প্রকার, তার মধ্যে কিন্তু ইতিহাসের মধ্যে আবার মহাভারত থেকে সৃষ্ট এই শ্রীমদ্ ভগবত গীতা, যে আমরা সকলে জানি 18টি পর্বে রয়েছে মহাভারত। তার মধ্যে ষষ্ঠতম পর্ব হচ্ছে বিশ্ব পর্বে আবার 4টি উপপর্ব রয়েছে। প্রথমটি হচ্ছে ঝম্পকখণ্ড নির্মাণ পর্ব, তারপরটা হচ্ছে ভূমি পর্ব, তারপরটা হচ্ছে ভগবত গীতা পর্ব, তারপরটা হচ্ছে বিশ্ব পর্ব। এই 3 নাম্বার ভগবত গীতা পর্বে 1029টি শ্লোক রয়েছে, 30টি অধ্যায় রয়েছে। এই 30টি অধ্যায় থেকে প্রথম 12টি অধ্যায় বাদ দিয়ে বাকি 18টি অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা। দেখুন, শ্রীমদ্ ভগবত গীতা যে পাঠের নির্দিষ্ট ব্যাকরণ রয়েছে, সে বিষয়টা কোন স্থান থেকে, কোন শাস্ত্র থেকে এসেছে? সেটা হচ্ছে বেদাঙ্গ শাস্ত্র থেকে। তো বেদাঙ্গ কি? বেদাঙ্গ হচ্ছে বেদ যোগ অঙ্গ। বেদাঙ্গ যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে বেদাঙ্গ হচ্ছে বেদ পাঠের সহায়ক গ্রন্থকে বেদাঙ্গ বলা হয়। আপনি যদি বেদ পাঠ করতে চান, তাহলে আপনার অবশ্যই বেদাঙ্গ বিষয়ে জানতে হবে, বেদাঙ্গ বিষয়ে অবগত হতে হবে। তো আমি সরাসরি যাচ্ছি যে বেদাঙ্গ 6 প্রকার, 6 বেদাঙ্গ। দেখুন, এখানে যারা মানে প্রশ্ন করছে, আমি একটু করে আমার কিন্তু কষ্ট হচ্ছে। টেক্সট করছে এগুলো কোথায়? বিজয়, টেক্সট গুলো একটু পড়ো তো, কোথায় করছে টেক্সট গুলো? এক্সপেরিয়েন্সে বন্ধ করে রাখলে তো হয় আপাতত। হ্যাঁ, এখানে কিন্তু অনেকে টেক্সট করছে যে বিভিন্ন শ্লোক দেওয়ার জন্য। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি ভাই। আমাদের কিন্তু এজেন্ডা বিষয় থেকে আমরা সরে যাচ্ছি, আমরা সরাসরি যাচ্ছি, কারণ আমাদের সময় কম।
প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কেন শ্রীমদ্ ভগবদ গীতা নিজের মতো করে পাঠ করব না? যে 6 বেদাঙ্গ শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ, বেদাঙ্গ 6 প্রকার। যে বেদ পাঠের সহায়ক গ্রন্থকে বেদাঙ্গ বলা হয়। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে গীতা মহাভারতের অংশ, মহাভারত ইতিহাসের অংশ, ইতিহাস হচ্ছে স্মৃতিশাস্ত্রের অংশ, স্মৃতিশাস্ত্র হচ্ছে বৈদিক জ্ঞানের অংশ। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি গীতা হচ্ছে বেদেরই অংশ, বেদেরই অঙ্গ। তো এখন বেদ পাঠ করা, বেদ পাঠের সহায়ককে বেদাঙ্গ বলা হয়। আপনি বেদাঙ্গ বিষয়ে যদি আত্মস্থ না হন, আপনি কোনোদিন বেদ পাঠ করতে পারবেন না। তো এখন মূলত তাহলে 6 বেদাঙ্গ, আবার বেদাঙ্গ 6 প্রকার, শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ। এই 6 বেদাঙ্গ 6টি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সবচেয়ে যে বিষয়ে আমরা বেশি এফোর্ট দেব সেটা হচ্ছে ছন্দ। যে বৈদিক সাহিত্যে 7টি ছন্দ রয়েছে। আমি আবার বলছি, বৈদিক সাহিত্যে আমি একদম কম কম করে বলছি, বেশি কিছু আলোচনা করছি না। বৈদিক সাহিত্যে 7টি ছন্দ রয়েছে। যে 7টি ছন্দ, 7টি ছন্দের মধ্যে প্রথম ছন্দ হচ্ছে গায়ত্রী ছন্দ, যে আমরা ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, যে আমরা যে গায়ত্রী মন্ত্র পাঠ করি। তো এই ছন্দ হচ্ছে বৈদিক সাহিত্যের প্রথম ছন্দ, যেটাকে গায়ত্রী নামে আমরা চিহ্নিত করতে পারি। দ্বিতীয় হচ্ছে উষ্ণিক, তৃতীয় হচ্ছে অনুষ্ঠুপ, চতুর্থ হচ্ছে বৃহতি, পঞ্চম পংক্তি, ষষ্ঠ হচ্ছে ত্রিষ্টুপ এবং অন্তিম হচ্ছে জগতি। 7টি হচ্ছে বৈদিক সাহিত্যের 7টি ছন্দ। অর্থাৎ সনাতন শাস্ত্রে যতগুলো মন্ত্র রয়েছে বেদ প্রণীত, সব মন্ত্র এই 7টি ছন্দের কোনো না কোনো ছন্দের অন্তর্গত। আপনারা যদি এই 7টি ছন্দ যদি ভালোভাবে আত্মস্থ করতে পারেন, তবে অবশ্যই আপনাদের সনাতন শাস্ত্রের সকল মন্ত্র পাঠের অভিজ্ঞতা থাকবে। তো আমরা সকলে হয়তো অবগত, শ্রীমদ্ ভগবদ গীতা 700টি শ্লোক রয়েছে। 700টি শ্লোক অনুষ্ঠুপ ছন্দে রচিত বলে আমরা আখ্যায়িত করি। যদিও 700টির মধ্যে 655টি শ্লোক অনুষ্ঠুপ, সরি 645টি শ্লোক, ভুল বলছি একটু, 645টি শ্লোক অনুষ্ঠুপ এবং বাকি 55টি শ্লোক ত্রিষ্ঠুপ ছন্দে রচিত। এবং অনুষ্ঠুপ ছন্দে রচিত শ্লোক সংখ্যা বেশি বলে গীতাকে অনুষ্ঠুপ ছন্দে রচিত বলা হয়। আশা করছি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের ছন্দ জ্ঞান মাথায় রেখে গীতা পাঠ করতে হবে। তো আমরা অনেকে কি করি, যে বিভিন্নভাবে বিভিন্ন নিজের মতো করে পাঠ করি। তাহলে আজ থেকে আমরা সেভাবে পাঠ করবো না, আমরা ছন্দ অনুসরণ করে পাঠ করব। এবার ছন্দ কি? ছন্দ হচ্ছে বাক্যে অন্তর্গত প্রত্যেকটি শব্দকে ধ্বনিগত সামঞ্জস্য ঠিক রেখে শ্রুতি মধুর ভাবে সাজানোর কৌশল। অর্থাৎ বাক্যে প্রতিটি শব্দ ধ্বনিগত সামঞ্জস্য ঠিক রাখতে হবে, আওয়াজের দিক দিয়ে ধ্বনিগত সামঞ্জস্য ঠিক রাখবেন এবং শ্রুতিমধুর ভাবে সাজানোর কৌশল। অর্থাৎ আমি একটা বিষয় আপনাদের সম্মুখে, সকলের সম্মুখে উপস্থাপন করছি, কোন প্রক্রিয়ায় উপস্থাপন করলে আপনারা সহজে বুঝবেন এবং শুনতেও শ্রুতিমধুর লাগবে, এই প্রক্রিয়া হচ্ছে ছন্দ। তো বৈদিক সাহিত্যে 7টি ছন্দ রয়েছে। 7টি ছন্দের মধ্যে প্রথম হচ্ছে গায়ত্রী, আর অন্তিম হচ্ছে জগতি, এবং গীতা রচিত হয়েছে অনুষ্ঠুপ এবং ত্রিষ্ঠুপে। তো আশা করছি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা অনুষ্ঠুপ ছন্দ এবং ত্রিষ্ঠুপ ছন্দ সম্পর্কে জানবো এবং ছন্দ নির্ণয় কিভাবে করব। আমি বারবার বলতে ছন্দ ছন্দ ছন্দ, ছন্দ নির্ণয় কিভাবে করব। সুজন দাস মহোদয় কিছু বলতে চাচ্ছেন বোধহয়, দেখি বলুন, আপনি বলবেন শুধু। হ্যাঁ দাদা নমস্কার। দাদা ওই যে আপনি যে কথা বলতেছেন একটু সামনে পিছনে যাচ্ছেন, মাইক্রোফোনটা আপনার একটু নাড়াচাড়া করতেছে, যার কারণে কথাটা ভেঙে ভেঙে আসতেছে। এটা যদি একটু ক্লিপিং করে নিতে পারতেন তাহলে ভালো হতো আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। সেই বিষয়টা আমি চেষ্টা করছি। আসলে আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে কারো? আবার দাদা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা ঠিক আছে, কারণ অনেকে লেফট করছে দেখলাম। লেফট করলে করুক, কারণ আমি জানি, আমি যে আসলে জানি যে এখানে সকলে থাকবে না, যারা ধৈর্য নিয়ে করবে ওরাই পারবে। আসলে আপনারা যে এখানে সকলে যুক্ত হয়েছেন, এই যুক্ত হওয়াটা হচ্ছে আপনাদের সকলের, যারা যুক্ত আছেন সকলের পূর্ব জন্মের সুফল। আপনারা পূর্ব জন্মের পুণ্যের ফলের দ্বারা এখানে যুক্ত হয়েছেন, ধৈর্য সহকারে। ধৈর্য, যে আমরা বলি না আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় হচ্ছে 6টি, একটা 6 নাম্বারটা হচ্ছে ধৈর্য। যে ধৈর্য ধরেছে সেই জীবনে মানুষ হয়েছে। যাই হোক, আমি আমার পুনরায় আমার পাঠে চলে যাচ্ছি। যে অনুষ্ঠুপ এবং ত্রিষ্ঠুপ, আমি বারবার ছন্দ ছন্দ বলছি, ছন্দ কিভাবে চিহ্নিত করতে পারি। তো
অনুষ্টুপ ছন্দ সম্পর্কে একটু বলছি, ছন্দ কিভাবে চিহ্নিত করতে পারি একটু বলছি। তাই প্রত্যেকটি ছন্দ চিহ্নিত করার মূল যে ফর্মুলা, যে সূত্র, হচ্ছে অক্ষর, যেটা আমরা অক্ষর বলি। তো এবার অক্ষর কি, আমরা অনেকে কিন্তু অক্ষর এবং বর্ণের মধ্যে কিন্তু গুলাই ফেলি। তো অক্ষর কি? অক্ষর হচ্ছে কোনো শব্দ উচ্চারণের ক্ষেত্রে একবারে ওই শব্দের যতটুকু অংশ আমরা উচ্চারণ করব তাকে অক্ষর বলে। আমি আবার বলছি যে কোনো শব্দ, কোনো একটি শব্দ উচ্চারণের ক্ষেত্রে, মুখে বলার ক্ষেত্রে একবারে ওই শব্দের যতটুকু অংশ আমরা উচ্চারণ করব। যেমন আমি বলি যদি প্রয়োজন, তাহলে প্রয়োজন, তাহলে প্রয়োজন একটি শব্দ, সেই শব্দটি আমরা উচ্চারণ করার সময় কয়বার থামছি, একযোগে কতটুকু উচ্চারণ করছি? প্রয়োজন, তাহলে 3 বার। তাহলে এখানে 3টি অক্ষর রয়েছে। অর্থাৎ অক্ষর মানে আমরা বলতে পারি কোন একটি শব্দ উচ্চারণের ক্ষেত্রে একবারে যতটুকু অংশ উচ্চারণ করবো ততটুকু অংশকে অক্ষর বলে, একযোগে। আশা করছি অক্ষর আপনারা বুঝতে পেরেছেন। আবার কিন্তু বর্ণ নয়, অনেকে বলে বর্ণ, বর্ণ হচ্ছে ভাষা লেখার সাংকেতিক চিহ্ন। তাহলে আমরা অক্ষর নির্ণয় করতে, ছন্দ নির্ণয় করতে পারি অক্ষর গণনা করে করে। তাহলে এবার অনুষ্টুপ ছন্দ, যে বৈদিক সাহিত্যের 3য় নাম্বার ছন্দ, আমরা কিভাবে চিহ্ন, আমি একটু বলছি। যারা যারা রয়েছেন একটু খাতা কলম খুলে একটু নোট করার চেষ্টা করুন, যদি খাতা কলম থাকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো অনুষ্টুপ ছন্দ আমরা কিভাবে চিহ্নিত করতে পারি? ঠিক আছে, অনুষ্টুপ ছন্দ আমরা চিহ্নিত করতে পারি অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলি 2টি ছত্রে বিভক্ত থাকবে। 2টি ছত্র মানে 2টি চরণে বিভক্ত থাকবে এবং প্রতিটি ছত্রে 16টি করে অক্ষর থাকবে। পাঠ করার ক্ষেত্রে আমাদের 8 অক্ষর পরপর ছেদ করে থেমে পাঠ করতে হবে। 3টা ফর্মুলা আমি বারবার বলছি, শুধু পাঠ করলে হবে না। যে অনেকেই তো পাঠ করে ধর্মক্ষেত্রে শেষ, থেমে যায়, কুরুক্ষেত্রে, নো, এভাবে নয়। আমি আবার বলছি যে অনুষ্টুপ ছন্দে কিভাবে পাঠ করতে হবে। অনুষ্টুপ ছন্দে পাঠ করার নিয়ম হচ্ছে, প্রথমে কিভাবে চিনবো, পাঠ তো পরে করো, চিহ্নিত করতে হবে নাকি? শ্লোক যে অনুষ্টুপ ছন্দে রচিত সেটা আগে চিহ্নিত করতে হবে, তারপর না পাঠ করব, তারপর না পাঠের বিষয় আসছে। তো এই জন্য কিভাবে চিনবো, আমি আবার বলছি, অনুষ্টুপ ছন্দে শ্লোক চেনার উপায় হচ্ছে অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলি 2টি ছত্রে বিভক্ত থাকবে। ছত্র মানে হচ্ছে ভাগ বা 2টি চরণ, 2টি চরণে বিভক্ত থাকবে। আর প্রতিটি চরণে 16টি করে অক্ষর থাকবে। 16টি করে অক্ষর, অক্ষর মানে কিছুক্ষণ আগে বলেছি একবারে কতটুকু অংশ উচ্চারণ করা যায়, যতটুকু অংশ উচ্চারণ করা যায় একযোগে। 2টা পেয়েছি। এবার 3 নাম্বার হচ্ছে, পাঠ করার ক্ষেত্রে আমাদের 8 অক্ষর পরপর ছেদ করতে হবে, মানে থামতে হবে। এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দের গঠন। আমি এখান থেকে একজনকে জিজ্ঞেস করব। প্রথমে দেখতে পাচ্ছি একজন দিদিকে। দিদি নমস্কার, ওনার নাম মুনমুন দিদি। নমস্কার দিদি, কেমন আছেন? কোথায় চলে গেলেন আপনি? নমস্কার। হ্যাঁ দিদি, আপনি বুঝতে পেরেছেন অনুষ্টুপ ছন্দ কিভাবে চিহ্নিত করতে পারবেন? অনুষ্টুপ ছন্দ কিভাবে চিনবেন? 2টি ছত্রে বা চরণে বিভক্ত থাকবে হুম হুম আর 16টি অক্ষর থাকবে। হুম 16টি আর অক্ষর কি পুরো পাঠ করার 16টি ক্ষেত্রে আমরা 16টি অক্ষর কি প্রতিটি ছত্রে থাকবে নাকি পুরো শ্লোকে থাকবে? অক্ষর হিসেবে থাকবে, মানে আমরা আমি আমি একটু বলি, আবার বুঝুন। অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলি, শ্লোক মানে দেখুন না, 2টি ছত্র মানে 2টি লাইন, 2টি চরণ। দেখুন গীতার প্রথম শ্লোকটি 2 লাইনে বিভক্ত, নাকি 4 লাইন, নাকি 6 লাইন, 2 নাকি লাইন 1 লাইন? 2 2 লাইন লাইন। তাহলে এটা অনুষ্টুপ ছন্দে 2 লাইনে থাকবে। প্রতিটি লাইনে 16টি করে অক্ষর থাকবে। 2 লাইনে মোট 32টি অক্ষর থাকবে। প্রতিটি লাইনে 16টি করে, 2 লাইনে মোট 32টি অক্ষর থাকবে। পাঠ করার ক্ষেত্রে আমাদের 8 অক্ষর পর পর থামতে হবে। আমরা 4 অক্ষর পর থামতে পারবো না, 3 অক্ষর পর থামতে পারবো না, 9 অক্ষর পর থামতে পারবো না। আমাদের 8 অক্ষর পরেই থামতে হবে। তাহলে দেখুন 8 অক্ষর পরে থামবো, 8 অক্ষর পরে থামবো, 8 অক্ষর পরে থামবো, 8 অক্ষরে পরে থামবো। অর্থাৎ অনুষ্টুপ ছন্দ রচিত শ্লোকগুলি পাঠ করার ক্ষেত্রে আমাদের 4 বার থামতে হবে। আমরা কেউ 2 বার থামি, কেউ 5-6 বার থেমে ফেলি। আমরা নিজের মতো পাঠ করার সময় থামি না, এই বিষয়টা করা যাবে না। এই বিষয়টা করলে আমরা ছন্দের লঙ্ঘন হবে এবং বিশুদ্ধভাবে গীতা পাঠ হবে না। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন।
দেখুন না, শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা হচ্ছে 2 চরণে বিভক্ত। আচ্ছা, এই অনুষ্ঠুপ ছন্দ নিয়ে কি কারো কোনো সমস্যা রয়েছে? যে এখানে যারা যুক্ত হয়েছেন, আমি তো জানি না কতজন যুক্ত হয়েছেন, কারো কোনো সমস্যা থাকলে অনুষ্ঠুপ ছন্দ সম্পর্কে আমি একটু বলবো, আবার বলবো। কারো কোনো সমস্যা থাকলে হাত উঠিয়ে বলুন, আমি বলবো আমি আবার পুনরায়। শুধু অনুষ্ঠুপ ছন্দ, অন্য বিষয় নয়। সুজন দাদা হাত তুলেছেন, দাদা বলুন, সুজন দাদা বলুন প্রথমে। দাদা বলতেছি যে মানে অনুষ্ঠুপ ছন্দতে তো 16টা অক্ষর ভিত্তিক ছন্দ না, আমার 8টা ভাগ করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে কি অনুষ্ঠুপ ছন্দ কি 2 লাইনে ছাড়া 4 লাইনও হতে পারে না? না অনুষ্ঠুপ ছন্দ 4 লাইনে কিভাবে হবে ভাই? 4 লাইনে তো হবে না, 2টি চরণ থাকবে। 4 লাইনে আপনি আচ্ছা, করতে পারেন, আপনার মতো করে আপনি করতে পারেন। না আপনি ওই যে পড়ার সময় মনে গঠন করেন করতে হবে না, না গীতার হতে মধ্যে পারে না। অনেকগুলো শ্লোক দেখা যায় কি 4 লাইনের মধ্যে হয়, তাহলে কি সেটা ওগুলো ত্রিষ্টুপ, অনুষ্ঠুপ না? সেটা ত্রিষ্টুপ না, সেটা অনুষ্টুপ। একদম, থ্যাংক ইউ। এই খুব গুরুত্বপূর্ণ একটা উনি নোটিস মানে একটা পয়েন্ট আউট করলেন, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ঠিক ধন্যবাদ। আছে, এটা welcome। ত্রিষ্টুপ। থ্যাংক ইউ। এবার অন্য কেউ, রতন দাদা, নমস্কার দাদা, বলুন, আপনি বলুন। হ্যাঁ দাদা নমস্কার, আমি বলছি যে আমরা অনুষ্টুপ ছন্দ কি করে চিনবো যে এই শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত? আমি বলছি না আপনাকে, প্রথমে অনুষ্টুপ ছন্দ আমি পড়ছি, মনে করুন আমি একটা গীতা খুলছি, দেখুন আমি গীতা দাদা খুলছি, পুরো একটা শ্লোক দেখাই দেন গীতার, তাহলে হ্যাঁ এবার আমি বুঝে যাবে। দেখাবো গীতার মন্ত্র আমরা কিভাবে পড়বো, গীতার শ্লোক আমরা কিভাবে পড়বো। এট ফার্স্ট প্রথমে আমরা দেখতে হবে শ্লোকটি কোন ছন্দের। আমি সরাসরি পড়তে পারবো না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে প্রথমে পড়বো না, প্রথমে আমাকে চিহ্নিত করতে হবে সেটিকে। যেমন আমি দেখলাম এখানে যে শ্যামল দাদাকে দেখলাম, মুনমুন দিকে দেখলাম, যে আমি ওনাকে না দেখে কি ওনাকে ডাকতে পারবো? ওনাকে তো চিহ্নিত করতে হবে, চিহ্নিত করতে হবে যে দিদি, মুনমুন দিদি কেমন আছেন, কোথায় আছেন। তো তার সর্বপ্রথম আমাদের হচ্ছে চিহ্নিত করতে হবে কোন ছন্দে। তো অনুষ্ঠুপ ছন্দে শ্লোকগুলো কিভাবে চিনবো, দেখবো যে 2টি চরণ থাকবে, প্রথমত 2টি চরণ 2 লাইনে থাকবে, এবং প্রতিটি লাইনের মধ্যে 16টি করে অক্ষর থাকবে। 2টি লাইন টোটাল 32টি অক্ষর থাকবে। 2টি লাইনে 32টি অক্ষর থাকলেই এবং 2 লাইনে শ্লোক সমাপ্ত হলেই মনে করবো সেটা অনুষ্ঠুপ ছন্দ শ্লোক, অনুষ্ঠুপ ছন্দের রচিত শ্লোক। এবার আমাদের পাঠের নিয়ম, পাঠের ক্ষেত্রে আমাদের 8 অক্ষর গুনে গুনে 8 অক্ষর গুনে গুনে ছেদ করে পাঠ করতে হবে। বুঝতে পেরেছেন? রতন দাদা বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা, দাদা বুঝতে পারছি দাদা, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আর কেউ প্রশ্ন করবেন? আমি কিন্তু চলে যাব নেক্সট। আর কেউ? এখানে অন্তর দাদা কোথায়? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলুন, ক্যামেরা চালু করে কথা বলবেন। নমস্কার দাদা। দাদা আসলে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি অনুষ্টপ তিষ্টপ ছন্দগুলা মোটামুটি বুঝছি, বাট অক্ষর নিয়ে একটা কথা বলছিলেন, ওটা যদি আরেকবার ক্লিয়ার করতেন। অক্ষর, অক্ষর আমরা কিভাবে চিনব? অক্ষর মানে হচ্ছে কোনো একটা শব্দ উচ্চারণের ক্ষেত্রে একবারে ওই শব্দের যতটুকু অংশ আমরা উচ্চারণ করব ততটুকু অংশকে অক্ষর বলে। যেমন আপনার নাম অন্তর, তাহলে অন্তর, এই অন্তর শব্দটি বলার সময় আমরা কয়বার থেমেছি, কয় যোগ উচ্চারণ করেছি? 2বার দাদা। তাহলে এখানে দুটি, এখানে 2টি অক্ষর, এখানে 2টি অক্ষর। ঠিক সেই রূপ শ্রীমদ্ ভগবত গীতা অনুষ্ঠুপ ছন্দে রচিত প্রতিটি শ্লোক 32টি অক্ষর থাকবে, 32টি অক্ষর থাকবে, অর্থাৎ 32 বার থামতে হবে, মানে 32 ঝোঁকে উচ্চারণ করতে হবে। দাদা তার মানে কি অক্ষর মানে হচ্ছে যেরকম অন্তর হলে স্বর একটা অক্ষর হবে না, দন্তান একটা অক্ষর হবে না, ওভাবে তো হবে না, না? না না না, এটা হচ্ছে বর্ণ। বর্ণ হচ্ছে ভাষা লেখার সাংকেতিক চিহ্ন। ভাষা লেখার সাংকেতিক চিহ্ন হচ্ছে বর্ণ। আপনি ভাষা লিখে প্রকাশ করার মাধ্যম হচ্ছে বর্ণ, অক্ষর কিন্তু বর্ণ নয়। ক্লিয়ার? হ্যাঁ দাদা বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ, দাদা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ এখানে? আচ্ছা, আপনি কিছু বলবেন? হ্যাঁ বলুন দাদা, আপনাকে আমি চিনতে পেরেছি, বলুন। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, জয় শ্রীরাম, আমরা বলুন। যদি একটু দাদা ওই যে আমি গীতা নিয়ে সামনে নিয়ে বসেছি, ওই যে প্রথম শ্লোকটা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের সমবেত ইউজ হবে। প্রথম শ্লোকটা আমরা যদি লক্ষ্য করি, অক্ষর আছে মানে প্রতিটা 8টা অক্ষর পর আমাদের ছেদ করতে হবে। তো দ্বিতীয় যদি দেখি আমরা সমবেতা ইউৎসব প্রশান্তত, হ্যাঁ বিসর্গ, এখানে দাদা 9টা অক্ষর হয়। তাহলে এটা কিভাবে আমরা অক্ষরটা কিভাবে বিবেচনা করবো? এই বিষয়টা আমি পরবর্তী মানে ইয়াতে আলোচনা করবো। যে আপনি বলছিলেন যে সামবেতা ইউৎসবঃ, মানে হ স 9 অক্ষর হয়ে যাচ্ছে, এটা কিভাবে আপনি গণনা করবেন, ফাইন্ড আউট করবেন। আচ্ছা,
সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুসার বিসর্গ লুপ্ত অপার অক্ষর হিসেবে গণনা হবে না, কিন্তু উচ্চারণ করব, যেটা এগুলো পরাশ্রয়ী ব্যঞ্জন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন দাদা? ওকে, থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ এবার দাদা। আশা রাখছি অনুষ্টুপ ছন্দ সম্পর্কে কারো কোনো সমস্যা নেই। আগে আমরা অনুষ্টুপ শিখবো, তারপর ত্রিষ্টুপে যাব। এবার আমরা মোটামুটি গীতার মধ্যে অনুষ্টুপ ছন্দে শ্লোকগুলো চিনব। এবার পাঠের পালা, কিভাবে পাঠ করব, তাই না? আচ্ছা, তাহলে পাঠের নিয়ম কিভাবে পাঠ করতে পারি। পাঠ করার ক্ষেত্রে সর্বপ্রথম অনুষ্টুপ ছন্দে পাঠ করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে সুর, কারণ গীতা শব্দের অর্থ হচ্ছে গান। আপনি আপনি অনেক ভালো গায়ক, মানে গাইতে পারেন, তো দেখা যাচ্ছে আপনার সুর ঠিক নেই, আপনার উচ্চারণ কিন্তু প্রচন্ড সমৃদ্ধ, কিন্তু সুর ঠিক না থাকলে আমরা বলি ধুর এটা কি গান গায়, উনি কি গান গায়, আমি তো মানে আমার তো ভালো লাগছে না। সেজন্য সর্বপ্রথম আমাদের সুরের মধ্যে এফোর্ট দিতে হবে। দ্বিতীয় হচ্ছে উচ্চারণ, তৃতীয় হচ্ছে ভাঙতে জানতে হবে। ভাঙতে জানা মানে কি, আপনি সুরটাও বুঝেছেন, উচ্চারণটাও বুঝেছেন। ভাঙাটা মানে কি হয়তো এখনো অনেকে বুঝেননি। ভাঙতে জানতে হবে মানে গীতার মধ্যে অনেক শ্লোক কিন্তু 2 চরণে সমাপ্ত। তা আমরা তো 2 চরণে পাঠ করতে পারবো না। অনুষ্টুপ ছন্দ হলে আমাদের 4 বার থামতে হবে, অর্থাৎ 8 অক্ষর পর পর, 4 8 গুণে 32। তো আমরা কোন জায়গায় থামবো, 8 অক্ষর কোন স্থানে হচ্ছে, আমরা এইরূপ করতে পারবো না। 7 অক্ষর আর 9 অক্ষর কিন্তু 16 অক্ষর হয়ে যাচ্ছে। আমাদের 8 8 সমতায় থাকতে হবে। তো ভাঙতে জানতে হবে। তো এই ভাঙাটা আমরা শিখবো, পড়তে পড়তে শিখবো। তাহলে আমি সরাসরি প্রথমে উচ্চারণের ধাঁচে যাচ্ছি। উচ্চারণ, তাই উচ্চারণের বিষয়ে যাচ্ছি। আহ, দাদা একজন স্ক্রিন শেয়ার করেছে, বুঝিনি। বলতেছি কেউ একজন স্ক্রিন শেয়ার করছিল। আচ্ছা, আমি একটু একটু করে বিজয়কে বলবো। বিজয়, তোমার কি ওই পূর্বের যে ক্লাসের স্লাইডটা কি আছে, চালু করতে পারবে বিজয়? উচ্চারণ, ভিন্ন উচ্চারণ বিষয়টা। আমার কাছে শিটটা আছে দাদা। দাদা আমার কাছে আপনি, শিটটা আছে। আচ্ছা, তুমি একটু ওইটা চালু করো, চালু করে একটু পিন করো তো, ওই প্রথম ভিন্ন উচ্চারণটা একটু করো। ঠিক আছে। এখানে দেখি অনেকজনের চুল কেটে কেটে ক্লাস করছে। চন্দন দাদাও রয়েছে এখানে। চন্দন দাদা আপনিও তো রয়েছেন, আপনিও তো পারবেন বোধহয়, নাকি? আচ্ছা, কারো কোনো প্রশ্ন রয়েছে অনুষ্টুপ ছন্দ সম্পর্কে, বা কারো কোনো সমস্যা থাকলে উনি চালু করতে করতে আমরা একটু আলোচনা করতে পারি। অন্তদা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন, কে আপনি? কে? হ্যাঁ, আমি মানিক চক্রবর্তী, আমি ঢাকা থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ, প্রশ্নটা হলো আপনার সাধারণত গীতার উচ্চারণে আমি মানে ছন্দের কথাই বলি, অনুস্বার নিয়ে অনুস্বারের উচ্চারণ সাধারণত কি হয় আপনার, অনুস্বরা হয়, নাসিক্য বর্ণ দিয়ে হয়, তাই না? তো সাধারণত আপনার যদি কোনো শব্দের পরে থাকে তাহলে সাধারণত ম উচ্চারণ করে থাকে। হ্যাঁ, তো আপনার যখন 2টা পদ মানে এর পরে যখন অন্য কোনো পদ থাকে, হ্যাঁ, তো পরবর্তী বর্ণ দিয়ে হলো অনুস্বারের উচ্চারণটা হয়। কিন্তু দেখা গেছে যে বিভিন্ন পাঠক এক একজন এক এক ভাবে উচ্চারণ করেন। যেমন ধরেন আপনি যদি দ্বিতীয় শ্লোকটা ধরেন 1.2, সেখানে আছে ধরেন বিউঢাম দ্রুপদ পুত্রেণ, আবার কেউ উচ্চারণ করে বিউঢান দ্রুপদ পুত্রেণ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা কোনটাকে সার্টিফাই করেন? যদিও বিউঢানটাকে সবাই আর কি ই করে আর কি, এগ্রি করে এটার সাথে। আমি কি বুঝাতে পেরেছি? আপনার কথা মানে অনুস্বারের উচ্চারণ কিভাবে করব বিষয়টা, নাকি? না, অনুস্বরের উচ্চারণ তো সাধারণত ওই পদের নাসিক্য বর্ণ অনুযায়ী হয়। ও যেমন ধরেন কণ্ঠের নাসিক্য বর্ণ, কিন্তু শেষে হলে ম উচ্চারিত হয়, ঠিক আছে? এখন শেষের যে মটা থাকে, যেমন আমি উদাহরণটা দিলাম যে দৃষ্ট্বা দুপাণ্ড পানিকম বিউঢাম দ্রুপদ, ওই যে বিউঢাম মানে ওই অনুসারের পরে দ আছে,
এই জন্য অনেকে বিউঢামকে বিউঢানও বলে। দাদা হ্যাঁ। একটু বলি মূলত বিষয় হচ্ছে গীতা কিন্তু দেবনাগরী লিপিতে মানে রচিত। আমরা সেটাকে বাংস্কৃত করি আর কি, যে আমরা যেভাবে বাংলিশ লিখি, যে আমরা লিখি কেমন আছো, KMN কেমন আছো লিখি না, বাংলিশ করি আমরা। তো আমি আমরা বাংলিশ সংস্কৃতের কথা বলতেছি, বাংলাদেশের হ্যাঁ কথা বলতেছি না। হ্যাঁ, তো আমরা যেভাবে বাংলিশ পড়ি কিন্তু আমরা গীতা পড়িও বাংস্কৃত। দেখুন না, গীতা কিন্তু ধর্মক্ষেত্রে এটা আমরা পড়ি বাংলাতে। মূলত গীতা হচ্ছে দেবনাগরী লিপিতে রচিত। তো আমি যেটা বলছি আপনাকে, যে সংস্কৃত শ্লোক উচ্চারণে আমি যেটা করি আর কি, সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুসারে দুই ধরনের ব্যবহার হয়। যেমন একটি হচ্ছে শব্দের মাঝখানে, একটা হচ্ছে শব্দের শেষে। শব্দের শেষে হলে আমরা সরাসরি ম করে ফেলি, যেমন এই যে আপনি বললেন যে পাণ্ডবা নিকম বিউঢম মহতিম, এভাবে ম করে ফেলি। আর মাঝখানে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অনুসার উচ্চারণ কি রূপ হবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করবে তার পরবর্তী ওই বর্ণের নাসিক্য বর্ণের উপরে আর কি। পরবর্তী ব্যঞ্জনের ভিত্তিতে। যদি পরবর্তী ব্যঞ্জনটি যদি বর্গীয় বর্ণ হয়, তবে যে বর্গের হোক না কেন সেই বর্গের নাসিক উচ্চারণ করতে হয়। আর বর্গীয় বর্ণ ছাড়া যদি অন্যান্য ব্যঞ্জন থাকে, যেহেতু ব্যঞ্জন বর্ণের স্তরের উচ্চারণের স্তর অনুযায়ী ব্যঞ্জন বর্ণ 5 প্রকার, বর্গীয় বর্ণ, অন্তস্থ বর্ণ, উষ্ণ বর্ণ, তাড়িত বর্ণ, পরাশ্রয়ী ব্যঞ্জন, আমরা সকলে জানি। যদি বর্গীয় বর্ণ ছাড়া অন্য বর্ণগুলো থাকে, উষ্ণ বর্ণ, অন্তস্থ বর্ণ, তাড়িত বর্ণ থাকলে, তবে সেই ক্ষেত্রে আমরা ম করব, এইটুকু। ম নাকি ন, কোনটা বললেন? ম করব, ম। আচ্ছা, এইটা কি আপনার মতে কি এটা কারেক্ট? হ্যাঁ, আমি সেটাই করি। সেটা আপনি বিভিন্ন আপনি করেন কি না, আপনার মতে কি এটা কারেক্ট কিনা? হ্যাঁ, আমি এটা করি। মানে আপনি দেখেছেন কিনা? কারণ আমরা তো প্রফেশনাল না, এজন্য বললাম আর কি। আচ্ছা, ধন্যবাদ মানিক দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বিজয় বলো। থ্যাংক ইউ। ভিন্ন উচ্চারণ বা বিদ্যুৎ চলে গেছে। আসলে দুঃখিত, বিদ্যুৎ চলে গেছে, যার জন্য দুঃখিত। আচ্ছা, তাহলে এবার আমরা করছি। তাহলে এবার আমরা বিজয় একটু ওপেন করো। সুপ্রিয় সুধী, আপনারা হয়তো সকলে দেখতে পাচ্ছেন যে ভিন্ন উচ্চারণের মধ্যে কিছু কিছু বাংলা ব্যঞ্জনের সংস্কৃত উচ্চারণ করার সময় ভিন্ন করতে হয়। সর্বপ্রথম যে উচ্চারণটা আমরা প্রথমে রেখেছি যে ভিন্ন উচ্চারণের মধ্যে, সেটা হচ্ছে অন্তস্থ জ। তো অন্তস্থ জকে আমরা বাংলার ক্ষেত্রে জর মতো উচ্চারণ করি, কিন্তু সংস্কৃত শ্লোক উচ্চারণে আমাদের একটু পরিবর্তন করতে হবে। যেমন সংস্কৃত শ্লোক উচ্চারণে অন্তস্থ জকে ইয় উচ্চারণ করতে হবে, আপনারা হয়তো সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জ দোয়াকার ধা, অথবা অন্তস্থ জ দোয়াকার দা জদা। তো আমরা এটাকে উচ্চারণ করতে পারি ইয়ধা। আশা করছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় স্তরে আমরা দ্বিতীয় নম্বরে আছি যে বফলা। আমরা সকলে জানি যে বাংলা ব্যঞ্জন 39টি, পূর্বে কিন্তু 40টি ছিল। আমরা জানি সকলে যে ফ ফ ব ভ ম, এখানে একটি ব রয়েছে। আবার অন্তস্থ জ ভয় বিন্দু ল ব, আরেকটি ব। একটি হচ্ছে বর্গীয় ব, একটা হচ্ছে অন্তস্থ ব। বফলা রূপে সেটিকে হচ্ছে অন্তস্থ ব। সেটি আমরা এই অন্তস্থ ব নিয়ে একটি ভিডিও অবশ্যই পেজে পোস্ট করা হয়েছে, আপনারা সেখান থেকে গিয়ে অবলোকন করতে পারেন। এই বফলাকে আমরা বর মতো উচ্চারণ করবো, ব। অনেকে ওয়া বলে, ওয়া করবো না, বর মতো উচ্চারণ করবো, ব বা ওয়া, ব। এখানে যে সরস্বতী, এটাকে আমরা উচ্চারণ করতে পারি সরস্বতী, এভাবে বলতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমাদের বাংলা ব্যঞ্জন 3টি স্বর রয়েছে। একটা হচ্ছে দন্ত স, মূর্ধন্য স, তালব্য স।
আচ্ছা, এখানে মিন্টু সরকার কিছু বলতে চাচ্ছেন, বলুন মহোদয়। হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলতেছি। তো আমি আপনার ক্লাসে আজকে প্রথম জয়েন হলাম। তো জয়েন হওয়ার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে অনুষ্ঠুপ ছন্দের যে জিনিসটা আপনি বললেন সেটা আমি বুঝতে পারছি, বাট আমি যখন একটা শ্লোকে এটা প্রয়োগ করতে যাচ্ছি তখন আমার কাছে মানে মনে হচ্ছে যে আহ কি বলে সংখ্যাটা একটু বেশি হয়ে যাচ্ছে। যেমন সপ্তম অধ্যায়ের 16 নম্বর শ্লোকের কথা আমি বলতেছি। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনাকে। তা আপনি আমাকে সেই বিষয়টা ইনবক্স করতে পারেন, কারণ এখন তো যে আমাদের আমি হয়ে যাচ্ছে না। আপনি কি যদি দেখতে মানে যদি দেখতে এটা পা- এটা এটা অনুষ্ঠুপ ছন্দে রচিত, এটা অনুষ্ঠুপ ছন্দে রচিত, আমি পড়েছি এটা আচ্ছা, অনুষ্ঠুপ, এটা আমি এইখানে আপনি যদি একটু খেয়াল করেন, আমি আমি প্রথম লাইনে যেটা দেখতে পাচ্ছি সেখানে আমার শব্দ 10 হয়ে যাচ্ছে। আপনি মানে বেশি হয়ে যাচ্ছে। এখানে তো বলতেছিলেন যে 16টা করে অক্ষর থাকবে। তো এখানে মানে অক্ষরগুলো যদি মানে শুধু একটা লাইন যদি আমাকে একটু বলে দিতেন যে এখানে এইরকম এরকম, তাহলে মহোদয়, হয়তো এটা বুঝতে এটা একটু করলে সুবিধা তো হতো। এখন কেন দেরি হয়ে যাবে মহোদয়, এটা তো মানে আমাদের এজেন্ডা বিষয়ের বাইরে। আমি আচ্ছা সেটাকে আপনাকে ইনবক্স, আপনি আমাকে ইনবক্স করবেন, আমি আপনাকে ইনবক্সে বিষয়টা সমাধান করে দেবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ বলো। হ্যাঁ বিজয়। হ্যাঁ, আমাকে অনেকজন প্রশ্ন করছে, প্রশ্নগুলো আমাকে ইনবক্সটা করবেন, আমি ইনবক্সে উত্তর দেব। দয়া করে কেউ প্রশ্ন করবেন না, আমাদের উক্ত কেন্দ্রিক প্রশ্ন করুন, ক্লাস কেন্দ্রিক প্রশ্ন করুন। দাদা, আমি আপনাকে 3 দিন আগে ইনবক্সে মেসেজ দিয়ে রাখছি, আপনি কোনো সিনও করেন না, রিপ্লাইও দেন না। ভাই রে ভাই, এমন ব্যস্ত মধ্যে দিন কাটছে, আমি আমার ফোন একটু দরকার ছিল ফোনটা হাতে আপনাকে নেওয়ার দিয়ে, সময় আমি পাই না। বলে রাখছিলাম, মানে আমি এখনো মেসেজ করেছি। আমার একটা শ্লোকের একটু সমস্যা হচ্ছে, সেটা আমি আপনাকে মেসেজ করে দিয়েছি এখানে যে আচ্ছা আচ্ছা, চতুর্থ অধ্যায় সরি 9 সরি নং। সরি, ইনবক্সে ঠিক বলবেন, আছে, আমি আর এখানে একটু রিপ্লাই দেন তাহলে হবে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাহলে বলছি বিজয়, স্লাইডটা চালু করো, আসলে আজকে প্রথম ক্লাস তো। না বাবু, তাহলে দেখুন ব্যঞ্জনের মধ্যে 3টি স্বর রয়েছে, একটা হচ্ছে দন্ত স্ব, মূর্ধন্য স্ব, তালব্য স্ব। তো দন্ত স্বকে এস এর মতো উচ্চারণ করতে হবে, তালব্য স্ব এবং মূর্ধন্য স্বকে স্বর মতো হবে। যেমন আমরা যদি বলি সময়, দন্ত স্ব ম অন্তস্থীয়, এটাকে আমাদের বলতে হবে সময়, এস এর মতো। আবার অনেকে ছর মতো করে, ছর মতো কিন্তু নয়। আমরা আমাদের উচ্চারণের জড়তা থাকতে পারে অনেকে, যে অনেকে বলে যে ছর মতো, ছর মতো হলে সময় হয়ে যাবে, এটা হচ্ছে এস এর মতো সময়। চা ছা, ছা ছা নয়, এস এর মতো করতে হবে, সময়, সাধা, সরস্বতী, এভাবে। আর দন্ত স্ব, তালব্য স্ব আর মূর্ধন্য স্বকে শেষ শেষ, এভাবে। আচ্ছা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ভুল করি, লুপ্ত অকার। তার মধ্যে আমরা দেখি যে মাঝখানে করে একটি অংশমাত্রা হওয়ার মতো আমরা দেখতে পাই। এই অংশমাত্রা হচ্ছে যেটাকে আমরা লুপ্ত অকার বলে চিহ্নিত করি। তো এই লুপ্ত অকার অনুচ্চারিত থাকবে, উচ্চারণ করব না। অনুচ্চারিত হলে ভুল হবে, এটার উচ্চারণ হয় কিন্তু পূর্বের বর্ণের সাথে হয়ে যায়। সচরাচর এই লুপ্ত আকার দুটি স্বর চিহ্নের মিলনে কিন্তু হয়। এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে লৌ ভবত লিখেছি, লৌকার পরে ল ওকার পরে এই লুপ্ত আকারটি রয়েছে। তো ল সচরাচর একটি ব্যঞ্জন বর্ণ। আমরা স্বরবর্ণ কাকে বলে? স্বরবর্ণ হচ্ছে, স্বরবর্ণ হচ্ছে যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হবে। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে বর্ণ স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হবে। তাহলে এখানে লটি হচ্ছে একটি ব্যঞ্জন। আমি আমি পূর্বে বলেছি যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে বর্ণ স্বরবর্ণের সাহায্য নিবে। তাহলে ল যোগ অ, অর্থাৎ ল হসন্ত যোগ অ যোগে, ল হসন্ত আর অযোগে হয় ল। তাইলে অ আবার ওকার যুক্ত হলো, তাহলে এখানে দুটি স্বর চিহ্নের মিলন হলো। আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি আবার বলছি, লর মধ্যে একটি অলুপ্ত আছে, ল হসন্ত আর অযোগে হয় ল। আবার অর সাথে আবার ওকার যুক্ত হয়েছে, এখানে দুটি স্বর চিহ্নের মিলন হলো, তারপরে লুপ্ত অকার বসলো। তাহলে এটা আমরা করতে পারি লৌ ভবত। অনেকে লৌহ ভবত বলে ফেলে, বিষয়টা আমরা করবো না। তারপরেও মেয়চ্ছুত, মেয়চ্ছুত এভাবে বলবো। তাহলে আমরা আজকে এই
মোটামুটি অনুষ্ঠুপ ছন্দ সম্পর্কে জেনেছি, বা গীতা পাঠ কিভাবে করবো, অনুষ্ঠুপ ছন্দে করবো, আমরা নিজের মতো করে করবো না। আমরা যখন নিজের মতো করে করতে যাই তখন আমাদের ছন্দের লঙ্ঘন হয়ে যায়। ছন্দের নিয়ম যেমন আমরা অনেকে করি 4 অক্ষর পরিচ্ছেদ করে ফেলি, 3 অক্ষর পরিচ্ছেদ করে ফেলি, বা থামি, সেটা করবো না, আমাদের 8 অক্ষর করেই থামতে হবে। তো আজকে এইটুকু থাক, আর নেক্সট ক্লাস থেকে, আর এই ক্লাসটা কিন্তু আপলোড করা হবে না, আমি আবার বলছি, এই ক্লাসটা আমি জাস্ট পরিচিত ক্লাস, নেক্সট ক্লাসটা আপলোড করা হবে। তো এই ক্লাসটা আপলোড করা হবে না, আর নেক্সট ক্লাস থেকে আমরা সকলে খাতা কলম নিয়ে বসবো। আজকে পরিচিত ক্লাস ছিল, একটু করে জাস্ট আলোচনা করলাম, একটু করে। তো আমরা সর্বপ্রথম ব্রহ্মনাথ করব, আর ব্রহ্মনাথ করব 3 বার, ওমকার জপ করবো, তারপর সংগঠন মন্ত্র পাঠ করে আমরা আমাদের ক্লাসে ঢুকবো, এবং পূর্বের ক্লাসের আত্মবিশ্লেষণ করবো। তো আমাদের 13 মিনিট সময় রয়েছে। এই 13 মিনিট সময়ের মধ্যে আপনারা কৃপাপূর্বক আমাকে বলুন আজকের সেশন আপনাদের কেমন লেগেছে, বা আজকের আলোচনা কেমন লেগেছে, কিছু শিখতে পেরেছেন কিনা, বা করতে কেমন লেগেছে সেটা। আর কোনো প্রশ্ন থাকলে করুন, আমরা শেষ করবো। এখানে অনেকজন যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাদের। দাদা ভালো লাগছে, তবে একটা বলতাম কথা, এখন শব্দ হবে রাস্তার মধ্যে, পরে বলতে। আচ্ছা ঠিক আছে, বলুন অন্য কেউ। ছন্দ সম্পর্কে কি আজকে আমরা জানবো না? বুঝিনি। ত্রিষ্টুপ ছন্দ সম্পর্কে কি আজকে আমরা জানবো না? ত্রিষ্টুপ ছন্দ সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমাদের সময় কম, আপনারা তার জন্য কিন্তু দায়ী আপনারা আমাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, যার জন্য সময় চলে গেছে। এই 12 মিনিট সময় দেখাচ্ছে। বলুন স্যার, আমি বলছি যে এই আমাদের সবার হ্যান্ড রাইজ করা উচিত। এখানে যেহেতু অপশন আছে, তো এখানে হ্যান্ড রাইজ করা থাকবে। আপনি একজনকে এই হ্যান্ড রাইজ যারা করবে তাদের নামটা বলে বলে আপনি তাদের কথা বলার সুযোগ দেবেন। কারণ এখানে সবাই একসাথে যদি কথা বলতে যাই তাহলে মাইক্রোফোন সব অন হয়ে যায়, তখন দেখা গেছে আপনার বিভিন্ন রকম একটা বাজে সাউন্ড চলে আসে। তো আমি রিকোয়েস্ট করব সবাই যেন হ্যান্ড রাইজ করে, অপশন নিচে দেয়া আছে, তো একটু কাইন্ডলি সবাই দেখে নিবেন। তো হ্যান্ড রাইজ করলে ঠিক আছে, পরবর্তীতে সবার মতটা সুন্দরভাবে নেওয়া যাবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। এবার বলুন আর কে বলতে চাচ্ছেন কথা। পিডিএফ কপি দিলে ভালো হয়। পিডিএফ কপি, আচ্ছা থ্যাংক ইউ, সেটাও হবে, সেটাও চেষ্টা করব। যিনি বলবেন উনি বারবার বলার সুযোগ পাবেন না কিন্তু। আর কে বলবেন কথা। দাদা নমস্কার। বলুন। আমি ছোট্ট একটি অনুরোধ রাখবো, বলুন। শিক্ষার উদ্দেশ্যে হয়েছি, সবাই অবশ্যই ব্যস্ত এবং তার মধ্যে দিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করে। স্যার মনে হচ্ছে ওনার নেট সমস্যা। আপনার নেট সমস্যা করছে, যাই হোক অন্যজন দেখি। আমরা যদি আখি মন্ডল একজন দেখা যাচ্ছে। নমস্কার, কোথায় উনি অনেকক্ষণ ধরে, এবং আমাদের আপনার সেখানে আমাদের কোনো আপনি কথা শুনতে পাচ্ছি না আমরা। আপনি আখি মন্ডল দিদি একজন করেছেন, ওনাকে তো খুঁজে পাচ্ছি না, কোথায় উনি। আচ্ছা হ্যাঁ দেখেছি, নমস্কার। হ্যাঁ বলুন দিদি। শুনতে পাচ্ছিলাম না। বলুন, এবার বলুন আপনার কি প্রশ্ন। আমার কোনো প্রশ্ন নেই। আপনি হাত উঠালেন যে। উনি ট্রাই করছে হাতটা উঠে কিনা। বাজি রে বাজি আছে, যাই হোক। আর কে বলবেন দেখি এখানে, আর কে বলবেন। দাদা নমস্কার। নমস্কার, বলুন। বলছি যে আমাদের যেই ক্লাস শুরু হচ্ছে স্যার, তো এতে আমাদের কি কোনো বই আগে থেকে কি নিতে হবে, কি আপনি বলবেন? না আমার কোনো বই নিতে হবে না, আমি যা বলি 100 ভাগ বললে সেখান থেকে 10% আপনারা যদি অবলোকন করেন, অনুধাবন করেন, এইটুকু। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। দাদা পিডিএফটা, নমস্কার দাদা, পিডিএফটা দিয়ে দিলে ভালো। হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম দাদা যে আপনি এত সুন্দর করে জিনিসগুলো আমাদেরকে বুঝিয়েছেন, অনেক ভালো লেগেছে। এবং আমি এই যে একজন ফলোয়ার, অবশ্য আমি আগে থেকে আপনাকে ফলো করি, এবং এই জিনিসগুলো অবশ্য এগুলো যদি আমাদেরকে পিডিএফ এ দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। পেয়ে যাবেন। আচ্ছা আর কে বলবেন এখানে, আর কে বলবেন।
দাদা আমি একটা কথা বলতাম, সেটা হলো যে মানে আপনি যে ছন্দ নিয়ে বা বেদাঙ্গ নিয়ে বেদ নিয়ে অনেকগুলো কথা বলছিলেন, এগুলো মানে বেসিক থেকে কোন গ্রন্থ বা কি পড়লে, এরকম কোনো বই আছে সাজেশন হিসেবে যদি দিতেন যে ওগুলা পড়লে একদম বেসিক থেকে জানা এটা যাবে? এটা হচ্ছে কোনো গ্রন্থ না, এটা অনেক পড়তে হবে। আমি যদি বলি আপনাকে, আমার গুরুজি কুশল বরণ চক্রবর্তী স্যারের পেজে গিয়ে আপনি 1 বছরের পিডিএফ, 1 বছরের অ্যাসাইনমেন্ট পড়েন, করতে পারবেন? বুঝিনি দাদা, স্যারের পেজে গিয়ে কি করতাম? ওনার 1 বছরের অ্যাসাইনমেন্ট গুলো পড়বেন 1 মাসে, করতে পারবেন? হ্যাঁ বুঝছি, ওটা তো সম্ভব না মনে হয়। স্যার আমি পারবো, যদি একটু দিয়ে দেন ভালো হয়। না, এটা আমি করেছি। আমি ওনার 2 বছরের অ্যাসাইনমেন্ট করেছি 1 মাসে। যখন প্রথমবার ওনার সাথে আমার সাক্ষাৎ, উনি আমাকে দিয়েছিলেন যে টাস্ক দিয়েছিলেন একটা কাজ, তুই আমার 2 বছরের অ্যাসাইনমেন্ট করবি, করে আমাকে আমার কাছে আসবি, আমি প্রশ্ন করব। এবং আমি পরে গিয়েছি, উনি আমাকে প্রশ্ন করেছে, যদিও অনেক ভাষা বুঝিনি, আমি নোট করেছি সেগুলো। তো পড়তে হবে। আপনি যে এটা কোনো গ্রন্থ না, সব গ্রন্থে একসাথে গুছিয়ে কোনো কিছু থাকবে না ভাই। আপনার থেকে সবকিছু থেকে গুছিয়ে নিতে হবে যে আমি এটা আমার নোটস, এটা আমার লেখা, এখানে আমার লেখা সব, আমি বিভিন্ন স্থান থেকে শুধু যদি বলতেন। বুঝছেন। আমি তো ওই গীতাও মোটামুটি অনুষ্ঠুপ ছন্দে গীতা আপলোড করছি, প্রথম অধ্যায় শেষ করেছি, এখন দ্বিতীয় অধ্যায় কাজ চলছে। যাই হোক, আমাদের আর 4 মিনিট রয়েছে, হয়তো সকলের সাথে কথা বলা সম্ভব হচ্ছে না। আমি এই ক্লাসটা শুধুমাত্র একটা পরিচয় পর্বের ক্লাস, একটু করে আমি আলোচনা করেছি, এইটুকু, মানে একদম বিন্দু পরিমাণ হচ্ছে কম আলোচনা করেছি। নেক্সট ক্লাস থেকে আমাদের প্রথমে ব্রহ্মনাথ, তারপর মনোধ্যান, তারপর সংগঠন মন্ত্র, ঠিক 6টায় আমাদের শুরু হবে, 7টায় শেষ হবে। এবং নেক্সট ক্লাসে আশা রাখছি সকলে ভালো করে করবো, এবং আমি হোয়াইট বোর্ড এবং মার্কার নিয়ে করাবো আশা রাখছি। তো সেটা আপনাদের জন্য, সকলের জন্য হিতকর, মঙ্গলজনক হবে। তো এই আর কি, শেষ করতে পারি আজকে আমরা এখানে। প্রীতম, অমিত দাদা কিছু বলবেন বোধহয়, হাত তুলে রেখেছেন। নমস্কার দাদা, পিডিএফটা দিয়ে দিবেন, পিডিএফ। না, আপনি এখনো কিন্তু করেননি, আমি ওনাকে করছি, উনি। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? শেষ করবো আমি, অনেকের সাথে কথা হচ্ছে না। আমার পেজে যুক্ত থাকুন, হয়তো আপনাদের সাথে তারা বিকশিত করছে। দাদা আপনাকে ইনবক্সে মেসেজ দিলে কি রিপ্লাই পাওয়া যাবে? বুঝিনি। আপনাকে ইনবক্সে মেসেজ করলে কি রিপ্লাই পাওয়া যাবে? কেন আমি কোনো বড় মহান ব্যক্তিত্ব নয় ভাই, আমি ছোট মানুষ, হয়তো ব্যস্ততার কারণে আমি সকলকে সন্তোষজনক মানে ফলাফল দিতে পারি না, অ্যানসার দিতে পারি না। একটু মিউট করবেন সকলে, ডাবল রিপিট হচ্ছে, অনেকে হাত তুলছে, কাটা সম্ভব। স্যার আপনার ফোন নাম্বারটা আমার একটু দরকার। পেজ আছে আমার, পেজে আসলে ফোনের জন্য আমি বিরক্ত বোধ করছি। দেখুন, এখন একটা ফোন রেখে দিয়েছে আমার পাশে। স্যার আপনি যখন রিল্যাক্স থাকবেন আমি তখনই ফোন দেব। এই ফোন শুধু কল আসছে, এই ফোন শুধু কল আসছে, আমি সেজন্য অন্য ফোন ইউজ করছি। এই ফোনটা আমি রেখে দিয়েছি, এই ফোনে কল আসছে, প্রতিদিন কল আসতে থাকে, সেজন্য আমি ফোন নাম্বারে বিরক্ত। সেজন্য আমি বলছি ফোন নাম্বার নয়, আপনি পেজে বা আমার হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। যাই হোক, শেষ করছি তাহলে। আমি আবারও বলছি, সকলকে হয়তো এই বিষয়টা পোস্ট হবে, যে আমরা কজন ক্লাস করছি সেটা পোস্ট হবে। যারা ক্লাস করছেন, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে। আর অনেক কথা শুনতে, মানে প্রশ্ন শুনতে পারেনি, সকলের কাছে এখনো হাত তুলছে, এতজন হাত তুলছে এখানে। রবীন্দ্রনাথ বলছে একজন, উনি কি দাদা? বলুন, আপনি বলুন। স্যার বলছিলাম কি, যে আপনার যে গীতা ক্লাস হচ্ছে, ও গীতা ক্লাসে কি আমরা জয়েন করতে পারি? মানে আমি জয়েন করার ইচ্ছা ছিল আমার, গীতা ক্লাস। আপনার গীতা ক্লাস কি চলছে এখন? গীতার কি কোনো ক্লাস চলছে? অনলাইন, আমার তো অনলাইন অনেক চলছে, আমার 8-9টা অনলাইন ক্লাস চলছে। সেখানে তো লিমিটেশন দেওয়া, 10 জনের বেশি নয়। তাহলে কিভাবে আমরা অ্যাটেন্ড করতে পারি? সেটা আলাদাভাবে হয়তো করা যাবে। যাই হোক, তাহলে আমি শেষ করছি।
তবে করবেন, আমি সকলের উত্তর দেব। আজকে করবেন, এখন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি কি ধন্যবাদ। কি বলবো বলেন আগে শান্ত পাঠ করছি। আমি বলবো ওম ত্বমেব ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব ত্বমেব সর্বং মম দেব দেব। ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃত্যুর্ময়। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् भवति। इन्द्रः सर्वे न हि भवेत् मम रक्षा मम मन्त्रः शिष्यते। शांति शांति शांति। जय सच्चिदानंद भगवान की जय, देश माता की जय, गौ माता की जय, गंगा माता की जय, पवन सूत हनुमान की जय, बोलो भाई सब साधु संत की जय, भाई सब भक्त वृंद की जय। धार्मिक जय हो, अधर्मिक धर्मांत বললে হর হর মহাদেব। তাহলে পরবর্তীতে চেষ্টা নেক্সট ক্লাসে দেখা হবে।